আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্গানিক কেমিস্ট্রির একদম লাস্টের দিকের পার্টে। আমাদের আজকে 11 নম্বর লেকচার। 11 নম্বর লেকচারে আমরা হচ্ছে অ্যামিন পড়ব, সাথে সময় পাইলে আমরা অ্যালডিহাইড কিটোনের অনেকটা অংশ কভার করে ফেলবো। অ্যালডিহাইড কিটোন হচ্ছে আমাদের লাস্টের দিকের একদম গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে আমাদের অ্যালডিহাইড কিটোন সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করা লাগবে। অনেক বড় লেকচার হয় বেসিক্যালি অ্যালডিহাইড কিটোনে। অ্যালডিহাইড কিটোনেই তোমার 1.5 ঘন্টার একটা ক্লাস লেগে যায়। অ্যামিনে আমাদের টোটাল 1.5 ঘন্টার ক্লাস লাগে না। অ্যামিনে আমরা মোটামুটি ধরো 30 মিনিট থেকে 40 মিনিটই কভার করে ফেলতে পারবো, বা আরও কম সময় লাগতে পারে। বাট যেহেতু আমাদের ক্লাসটা মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়, বা 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট মতো হয়, আমরা অ্যালডিহাইড কিটোনের কিছু পার্ট পড়বো আর অ্যামিনের পার্ট পড়ে ফেলবো। নেক্সট ক্লাসে আমরা অ্যালডিহাইড কিটোন শেষ করব, সাথে কার্বক্সিলিক অ্যাসিড দেখব। এরপরে আমরা আর 2টা ক্লাসে কিছু এক্সট্রা টপিক, যেগুলো আমাদের ফুল সিলেবাস থেকে বেশ গুরুত্বপূর্ণ, ফুল সিলেবাস থেকে আসে, ওগুলো দেখে ফেলার চেষ্টা করব, যেগুলো ফুল সিলেবাস থেকে বাট গুরুত্বপূর্ণ টপিক, যেমন টিএনটি প্রস্তুতি, তারপরে হচ্ছে যে আরও বেশ কিছু টপিক আছে, প্যারাসিটামল থেকে শুরু করে টিএনটি, আরও বেশ কিছু টপিক আছে যেগুলো গুরুত্বপূর্ণ, ওগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। সো আগামীকালকেও ক্লাস হবে। আগামীকালকে ক্লাসটা হচ্ছে আমরা 7টা 20-এর দিকে নিব। তোমরা যারা যারা এই লাইভে আসো আগামীকালকেও ক্লাস করবা, যারা যারা হচ্ছে যে ওয়েবে দেখতেছো ক্লাসটা পরে রেকর্ড ভার্সন, তোমরাও লাইভে ক্লাস করতে পারো, করলে তোমার অনেক অংশ ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা আজকের ক্লাসে চলে যাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আজকে অনেকে জয়েন করছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভাই, পরিমাণগত রসায়নের 6 নাম্বার লেকচার কবে দিবেন? এটা হচ্ছে আমরা রবিবার দিব। হ্যাঁ, কালকে শনিবার, কালকে হচ্ছে আমাদের ইয়াটা শেষ হবে। শনিবারে হচ্ছে আমাদের অ্যাডমিশনের একটা পেইড ব্যাচে ক্লাস আছে, ওটা শেষ হবে। তারপরে রবিবার যে আমি তোমাদেরকে এটা নিতে পারবো, টানা 3 দিন অর্গানিক নিয়ে, অর্গানিক টেনে দিয়ে তারপরে তোমার হচ্ছে পরিমাণগত রসায়নটা শেষ করতে চাচ্ছি। ভাইয়া একটু স্লো যায়েন। ওকে, আজকে স্লো যাব, কোনো সমস্যা নেই। পুষ্প বলছে, পুষ্পর কথাই তো বললাম। তো যারা যারা লাইভে যুক্ত আছো তোমরা মোটামুটি ট্রাই করো খুব মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করার। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সো প্রথমেই আমরা দেখি, আমাদের প্রথমেই টপিক হচ্ছে অ্যামিন। অ্যামিন সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে প্রথমে। তো অ্যামিন জিনিসটা কি, কিভাবে আসলো, এটা আমরা আগে বোঝার চেষ্টা করব। অ্যামিন, অ্যামিন শব্দটা শুনছো আগে কেউ? যারা শুনছো তারা একটু কমেন্টে লিখো যে ভাইয়া শুনছি। যারা শুনো নাই তারাও কমেন্টে লিখো যে ভাইয়া শুনি নাই। তো অ্যামিন জিনিসটাকে আমরা যখন তৈরি করতে যাই, প্রথমেই আমাদের আসে হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া এইটাকে আমরা, ওরে বাপরে এত মোটা কেন, সব কি অবস্থা হয়ে আছে। সো অ্যামোনিয়া এই জিনিসটাকে আমরা আগে থেকে জানি, অ্যামোনিয়া। ছোটবেলা থেকে 9-10 থেকে কেমিস্ট্রি পড়তে যে অ্যামোনিয়া চিনে আসছি। অ্যামোনিয়া মানে হচ্ছে NH3। NH3 যে যৌগটা আছে এটাকে আমরা অ্যামোনিয়া বলি, তাই না? অ্যামোনিয়াতে আমাদের নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনের 3 হাতে 3টা হাইড্রোজেন থাকে। নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনের 3 হাতে 3টা হাইড্রোজেন থাকে। নাইট্রোজেনের উপরে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। সো নাইট্রোজেনের 3 হাতে 3টা হাইড্রোজেন, উপরে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, এইটাকে বলে অ্যামোনিয়া। এখন আমরা যেটা করতে পারি, এই যে 3 হাতের 3টা হাইড্রোজেন, এগুলাকে এক একটাকে আমরা প্রতিস্থাপন করতে পারি। প্রতিস্থাপন করে আমরা কি বসাতে পারবো? আমরা এই প্রত্যেকটা হাইড্রোজেনের জায়গায় একটা করে আর বসাতে পারবো। আর মানে কি? আর মানে হচ্ছে আমাদের অ্যালকাইল গ্রুপ। আবার বলি, আর মানে হচ্ছে আমাদের অ্যালকাইল গ্রুপ। তো আমরা একটা হাইড্রোজেনের জায়গায় যদি একটা আর বসাই, তাহলে খেয়াল করো, আর এরপরে NH2 আসছে, আর NH2। খেয়াল করো, ওই একটা হাইড্রোজেনকে তুলে আমি একটা আর বসাইছি, এই যে জিনিসটা, এইটার নাম হয়ে গেল ভাইয়া অ্যামিন। ঠিক আছে, আগে ছিল অ্যামোনিয়া। এখন যখনই অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে আমরা আর বসাচ্ছি, তখন এটাকে বলা হচ্ছে অ্যামিন। এই অ্যামিন মূলকে বা অ্যামিন হাইড্রোকার্বনে আমাদের মেইন খেয়াল করার বিষয় হচ্ছে নাইট্রোজেনের কয়টা হাত আছে। নাইট্রোজেনের 3টা হাত আছে। কার্বনের যেমন আমাদের 4টা হাত থাকে, নাইট্রোজেনের 3টা হাত আছে। এই নাইট্রোজেনের 3টা হাতের ভিতর কয়টা হাতে অ্যালকাইল গ্রুপ আছে তার উপর ডিপেন্ড করে ডিগ্রি নির্ধারণ হয়। আবার বলি, নাইট্রোজেনের 3টা হাতের উপর কয়টা হাতে অ্যালকাইল গ্রুপ আছে তার উপর ডিগ্রি নির্ধারণ হয়। যেমন দেখো, এখানে একটা নাইট্রোজেনের হাতে একটা আর গ্রুপ আছে, তাহলে আর গ্রুপ কয়টা? একটা আর গ্রুপ হলে এটাকে বলে 1 ডিগ্রি। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে 1 ডিগ্রি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, বা এখানে তুমি বলতে পারো 1 ডিগ্রি অ্যামিন। সো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। এবার যদি আমরা চিন্তা করি, এই যে নাইট্রোজেনের 3টা হাত আছে, 3টার ভিতর 2 হাতে 2টা আর আছে, তাহলে এটাও আমাদের অ্যামিন ভাইয়া। এটাও কি? এটাও আমাদের অ্যামিন। এইটা গেল হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। বুঝতে পারছো? তাহলে এটা কয় ডিগ্রি? এটা অ্যামিন, বাট সেই অ্যামিনটা 1 ডিগ্রি। এটাও আমাদের অ্যামিন, বাট এটাকে আমরা বলতে পারবো অ্যামিন, বাট সেই অ্যামিনটা হচ্ছে আমাদের
2 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যামিন। ওকে, এবার চিন্তা করো এই নাইট্রোজেনের আরেকটা হাতে যদি আমরা আরেকটা আর বসাই হাইড্রোজেনকে তুলে দিয়ে, তাহলে চিন্তা করো এই যে অ্যামিনটা আছে এই অ্যামিনটাতে কোনো হাইড্রোজেন উপস্থিত নাই, প্রত্যেকটা হাতে আমরা একটা করে অ্যালকাইল গ্রুপ বসাইছি। কয়টা অ্যালকাইল গ্রুপ বসাইছি? একটা, দুইটা, তিনটা অ্যালকাইল গ্রুপ বসালে এটাকে বলা হয় অ্যামিন, বাট সেই অ্যামিনটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। তাহলে এটাকে আমরা 3 ডিগ্রি অ্যামিন বলতে পারি। তাহলে দেখো একটা হলো 1 ডিগ্রি অ্যামিন, একটা 2 ডিগ্রি অ্যামিন, একটা 3 ডিগ্রি অ্যামিন। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন, এগুলো বুঝলাম কিনা? এবার এই অ্যামিনের ক্ষেত্রে একটা ধর্ম আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে হবে। সেটা কি? অ্যামিনের ভালো করে খেয়াল করলে দেখবা এই নাইট্রোজেনের উপরে মুক্ত জোড় ইলেকট্রন আছে। কি আছে? মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই যে নাইট্রোজেনের উপর মুক্ত জোড় ইলেকট্রন আছে এইটাকে বলে হচ্ছে লন পেয়ার ইলেকট্রন। কি বলে? লন পেয়ার ইলেকট্রন। এই লন পেয়ার ইলেকট্রনের উপর ডিপেন্ড করে এর ধর্মের কিছুটা পরিবর্তন আসে। লন পেয়ার ইলেকট্রন এটার উপর ডিপেন্ড করে ধর্মের কিছুটা পরিবর্তন আসে। এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে দেখো আমাদের এখানে যেই অ্যামিনটা আছে এই অ্যামিনের উপরে লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন আছে, এটার উপর ডিপেন্ড করে আমরা ধর্মের কিছুটা পরিবর্তন আনতে পারি। তাহলে যে লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন আছে এইটার উপর ডিপেন্ড করে ধর্মের যে পরিবর্তন এটা কি হবে? খেয়াল করো, যদি আমরা চিন্তা করি এই এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রনকে কোনো একটা কিছুর সাথে আমরা যোগ করব, তাহলে যোগ করা সম্ভব। ধরো তোমার কাছে একটা অ্যালকাইল গ্রুপ আছে আর, বাট এই আর গ্রুপটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে আর, বাট আর গ্রুপটা কি? আর গ্রুপটা হচ্ছে প্লাস। সো প্লাস আর গ্রুপ, এইটা মানে হচ্ছে এই জায়গাতে যেই অ্যামিনটা আছে এই অ্যামিনের, খেয়াল করো এই অ্যামিনের এই হাতগুলাতে আমরা এখানে এই একটা আর বসাইতে পারি। এখানে বসাইতে পারি কেন? কারণ এই জায়গায় যে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে এই মুক্ত জোড় ইলেকট্রন প্লাস আর কে দিয়ে দিবে আর এই আরটাই এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে যদি এই জায়গাতে একত্রিত হয়ে যায় তাহলে এখানে আর, এখানে আর, এখানে আর, আর এই হাতে আর প্লাস হয়ে যায়। বুঝতে পারছো? এই হাতে কি হয়ে যায়? আর প্লাস হয়ে যায়। তাহলে কি হলো? এই অ্যামিনের নাইট্রোজেনের উপরে যে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন ছিল সেই মুক্ত জোড় ইলেকট্রন প্লাস আধানের ভিতর ঢুকে গেল। ঢুকে যে এইটাকে তখন কি আমি 4 ডিগ্রি অ্যামিন বলবো? উত্তর হচ্ছে 4 ডিগ্রি বলে কিছু নাই। 4 ডিগ্রি বলে কিছু নাই, ডিগ্রি সবসময় 1 2 3 হয়। তখন এইটার নাম তৈরি হয় হচ্ছে কোয়ার্টারনারি লবণ। এটার নাম কি? কোয়ার্টারনারি লবণ। কোয়ার্টারনারি লবণ। সো এইটা হচ্ছে আমাদের বেসিক কাহিনী। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, সো এটা হলো আমাদের কোয়ার্টারনারি লবণ। তো কোয়ার্টারনারি লবণের ক্ষেত্রে আমরা এই ছোট ছোট বেসিকগুলো যদি বুঝতে পারি, এবার আসবো হচ্ছে আমরা অ্যামিনের মানে একদম কোর অংশে। এটা হলো আমরা অ্যামিনের সাথে পরিচয় ঘটালাম যে অ্যামিনটা কি, কিভাবে কাজ করে এটা। এখন আসবো অ্যামিনের কোর অংশে। অ্যামিনের কোর অংশ বলতে বুঝাচ্ছি যে অ্যামিন থেকে আমাদের কি কি প্রশ্ন পড়তে হবে। প্রথমেই আমাদের অ্যামিন থেকে যেটা পড়া লাগবে সেটা হচ্ছে অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম। এইটা হচ্ছে মহা গুরুত্বপূর্ণ একটি টপিক। এখানে আমি লিখে দিচ্ছি মহা গুরুত্বপূর্ণ। এইটা থেকে এমসিকিউ থাকে না এমন কোনো পরীক্ষা নাই। মানে তুমি অ্যাডমিশন দাও আর তুমি এইচএসসি দাও, যেখানেই তুমি পরীক্ষা দাও, অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম থেকে তুমি কোথাও না কোথাও এমসিকিউ পাবা। তো এইটা প্রথমে তোমাকে বুঝতে হবে। ফার্স্ট স্টেজ হচ্ছে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ার পর সেকেন্ড স্টেজে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা আর কাজে লাগবে না, কাজে লাগবে হচ্ছে এখান থেকে তুমি ট্রিক কি শিখছো। কারণ ট্রিকটা জানলেই তুমি এমসিকিউ সলভ করতে পারবা, এক লাইনে এমসিকিউ সলভ করে ফেলতে পারবা যদি তুমি ট্রিক জানো। আর যদি ট্রিক না জানো তাহলে আন্ডারস্ট্যান্ডিং দিয়ে লাভ হবে না। সো আন্ডারস্ট্যান্ডিং প্রথমে লাগবে, তারপরে তুমি ট্রিক শিখবা। সো প্রথমেই আমরা আসবো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটায়। আমরা ক্ষার ধর্ম বের করার সময় আমরা শিখেছিলাম লুইস তত্ত্ব, তাই না? অ্যাসিড ক্ষার বের করার সময় আমরা লুইস তত্ত্ব শিখেছিলাম, মনে আছে? সো লুইস তত্ত্ব মতে আমরা শিখেছিলাম যারা লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, এভাবে শিখেছিলাম যারা লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে তারা হচ্ছে অ্যাসিড। পরিমাণ এই পরিবেশ রসায়নে আমি তোমাদের শিখাইছিলাম যারা লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে তারা হচ্ছে অ্যাসিড, আর যারা লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে তারা হচ্ছে বেজ।
যেটার বাংলা কি, যেটার বাংলা হচ্ছে ক্ষার। তাহলে ক্ষার কারা? ক্ষার হচ্ছে তারা যারা লন পেয়ার ইলেকট্রন তোমার হচ্ছে ডোনেট করতে পারে। খেয়াল করো, যারা লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে। সো লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারলে অ্যাসিড, লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারলে ক্ষার। বুঝতে পারছো? এটা কোন তত্ত্ব? এটা হচ্ছে লুইস তত্ত্ব। সো এই লুইস তত্ত্বকে ব্যবহার করে এখন আমরা এটাকে ব্যাখ্যা করব। এবার ভালো করে খেয়াল করো তো, আমরা যদি একটা অ্যামিন দেখি, এই অ্যামিনের ক্ষেত্রে আমাদের এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে না নাইট্রোজেনের উপর? তাহলে এই যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাহলে ডেফিনেটলি এই মুক্ত জোড় ইলেকট্রন সে কি করতে পারবে? সে ডোনেট করতে পারবে। সো মুক্ত জোড় ইলেকট্রন সে যদি ডোনেট করতে পারে, তাহলে ডোনেট করতে পারলে সে কি হিসেবে কাজ করবে? ডেফিনেটলি সে ক্ষার হিসেবে কাজ করবে। তার মানে আমরা বুঝতে পারছি অ্যামিন আসলে ক্ষার। অ্যামিন আসলে ক্ষার। কোন তত্ত্ব মতে ক্ষার? লুইস তত্ত্ব মতে ক্ষার। আবার বলি, অ্যামিন আসলে ক্ষার, বাট কোন তত্ত্ব মতে ক্ষার? লুইস তত্ত্ব মতে ক্ষার। লুইস তত্ত্ব মতে কেউ যদি লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে তাহলে অ্যাসিড, কেউ যদি লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে তাহলে ক্ষার। আমি এটাকে এভাবে মনে রাখি, অ্যাকসেপ্টের এ, অ্যাসিডের এ, বাকিটা আমার ক্ষার। কেন? কারণ ডোনেট করছে ক্ষার। অ্যাকসেপ্ট মানে কি? অ্যাকসেপ্ট মানে কিন্তু গ্রহণ, তাই না? এগুলা কি আবার বলা লাগবে? অ্যাকসেপ্ট মানে গ্রহণ, ডোনেট মানে দান। মানে যারা লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে তারা হচ্ছে আমাদের ক্ষার হিসেবে কাজ করে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে যেই কয়টা অ্যামিন আছে তার ভিতরে কে বেশি ক্ষারীয়, কে কম ক্ষারীয়? যখনই বলছে সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম কথাটার মানে হচ্ছে কে বেশি ক্ষারীয়, কে কম ক্ষারীয়। মানে আমাদের যত ধরনের অ্যামিন আছে এর ভিতরে এক ধরনের অ্যামিন হবে অনেক বেশি ক্ষারীয়, এক ধরনের অ্যামিন হবে অনেক কম ক্ষারীয়। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার জন্য আমি আলাদা একটা সেগমেন্ট করব এবং বোঝানোর জন্য আলাদা সেগমেন্ট করব। এই পর্যন্ত বেসিক আমাদের প্রথম অংশে ক্লিয়ার হলো। আচ্ছা, এবার আমরা সেগমেন্টেশনে আসি। এই পর্যন্ত আমাদের বেসিক। এবার খেয়াল করো, আমরা যদি প্রথমে অ্যামোনিয়ার দিকে তাকাই, অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে ভালো করে খেয়াল করলে দেখবা এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তারপরে আমরা যদি NH2 বন্ড আর নিই, খেয়াল করো এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিনের নাইট্রোজেনেরও এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তারপরে আমরা যদি NH বন্ড আর এই সাইডে আর নিই, এখানেও খেয়াল করো এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তারপরে যদি আমরা এখানে 3 ডিগ্রি অ্যামিন নিই, খেয়াল করো এই যে 3 ডিগ্রি অ্যামিনেও খেয়াল করো এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো এগুলো হচ্ছে আমাদের অ্যামিনের বিভিন্ন শ্রেণী বিভাগ। আরেকটা অ্যামিন আছে, সেটা হচ্ছে বেনজিনের উপর যদি কখনো NH2 থাকে, এইটাকে বলে হচ্ছে অ্যানিলিন। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে অ্যানিলিন। এটাকে বলে অ্যানিলিন। এটা অ্যানিলিন, এটা অ্যামোনিয়া। এগুলোর নাম মুখস্থ করতে হবে কারণ এগুলার ভিতরেই আমরা সক্রিয়তা কম্প্যারিজন করব। তাহলে খেয়াল করো, এটা অ্যানিলিন, এটা অ্যামোনিয়া, এইটা হচ্ছে আমার 1 ডিগ্রি, এইটা হচ্ছে আমার 2 ডিগ্রি, এইটা হচ্ছে আমার কি 3 ডিগ্রি। তাহলে দেখো আমরা যখনই এই অংশগুলা নিয়ে বিবেচনা করতেছি, একটা 1 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, একটা 3 ডিগ্রি, একটা অ্যানিলিন, একটা অ্যামোনিয়া। ক্লিয়ার হয়েছে কিনা বলো? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, অ্যানিলিন, অ্যামোনিয়া, এগুলা সব আমাদের একটা ক্লিয়ারিটিতে আসতে হবে। তাহলে দেখো এই যে অংশগুলা দেখলাম, এগুলার ভিতরে কে বেশি সক্রিয়, কে কম সক্রিয়, সেইটা আমাদের বের করতে হবে। বের করব কি? অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম মানে হচ্ছে 3, 2, 1, অ্যামোনিয়া, অ্যানিলিন, এগুলার ভিতরে কে বেশি সক্রিয়, কে কম সক্রিয়, এটা বের করতে হবে। এবার মাথায় রাখবো, বেশি সক্রিয় এবং কম সক্রিয় এই দুইটা জিনিস বের করার জন্য আমাদের দুইটা ধর্ম সম্পর্কে ধারণা রাখতে হবে। নাম্বার 1, দুইটা ধর্ম, এই দুইটা ধর্ম সম্পর্কে ধারণা রাখতে হবে। দুইটা ধর্ম। নাম্বার 1 ধনাত্মক আবেশ ধর্ম, ধনাত্মক আবেশ ধর্ম, ঠিক আছে? আরে নাম্বার 2 হচ্ছে তোমার স্টেরিক বাধা, স্টেরিক বাধা। এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, ধনাত্মক আবেশ ধর্ম জিনিসটা কি জিনিস, স্টেরিক বাধা জিনিসটা কি জিনিস? প্রথমে আমরা ধনাত্মক আবেশ ধর্ম এই পার্টটাতে আসি। এইটা, এই দুইটা ধর্মের ভিতরে প্রথমে আমরা ধনাত্মক আবেশ ধর্ম এই পার্টটাতে আসি। খেয়াল করো, ধনাত্মক আবেশ ধর্ম এই পার্টটাতে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমাদের কাছে যেই অ্যালকাইল গ্রুপ আর আছে না, অ্যালকাইল গ্রুপ আর এর একটা বেসিক ধর্ম হচ্ছে সে তার নিজের কাছে থাকা ইলেকট্রনকে সামনের যৌগের দিকে ঠেলে দেয়, দিয়ে নিজে প্লাস হয়ে যায়। আবার বলি, কি করে? ধনাত্মক আবেশ ধর্ম মানে হচ্ছে সে তার নিজের কাছে থাকা ইলেকট্রনকে সামনের যৌগের দিকে ঠেলে দেয়, যে নিজে ধনাত্মক হয়ে যায়। তো ধরো তোমার মন হচ্ছে দয়ার, তুমি অনেক দয়ালু একজন মানুষ, তোমার কাছে 100 টাকা আছে। এখন তুমি 100 টাকা যখন আসে, তুমি নিজেকে অনেক বড়লোক ফিল করতেছো। বড়লোক ফিল করা অবস্থায় তোমার পাশে একজন বন্ধু আছে,
তো তুমি বললা এই বন্ধু নে নে আমার থেকে 50 টাকা নে, এভাবে তুমি তোমার নিজের টাকাটা আরেকজন চাচ্ছে না তারপরে অন্যের কাছে দিয়ে দিলা। এখন যেহেতু তুমি অন্যকে দিছো, তুমি মনের দিক দিয়ে অনেক বড় হয়ে গেছো, যদিও তোমার কাছে মাত্র 100 টাকাই ছিল, মানে তুমি ফকিন্নি, বাট মাত্র 100 টাকা থাকা সত্ত্বেও তুমি মনের দিক দিয়ে বড় লোক হওয়ার জন্য 50 টাকা তোমার বন্ধুকে দিয়ে দিলা। তাহলে কি করলা, তুমি তোমার নিজের টাকাকে সামনের দিকে ঠেলে দিলা, দিয়ে নিজে মনের দিক দিয়ে তুমি ধনাত্মক হয়ে গেলা, মানে প্লাস হয়ে গেলা। বুঝতে পারছো জিনিসটা? সো ধনাত্মক আবেশ ধর্ম মানে হচ্ছে নিজের কাছে যে ইলেকট্রনটা আছে সে সামনের দিকে ঠেলে দিয়ে নিজে ধনাত্মক হয়ে যাবে। তো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা আমাদের অ্যামিনের ভিতরে যতগুলা গ্রুপ আছে, এইটা একটা আর গ্রুপ, এটা একটা আর গ্রুপ, এটা একটা আর গ্রুপ। অ্যামিনের উপরে অলরেডি এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। এছাড়া এই আর গ্রুপ তার নিজের ইলেকট্রনকে নাইট্রোজেনের দিকে ঠেলে দিচ্ছে, এই আর গ্রুপ তার নিজের ইলেকট্রনকে নাইট্রোজেনের দিকে ঠেলে দিচ্ছে, এই আর গ্রুপ তার নিজের ইলেকট্রনকে নাইট্রোজেনের দিকে ঠেলে দিচ্ছে। ফলে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বা লন পেয়ার ছিল, আরো 3 জোড়া এসে এখানে কার্যকরী ইলেকট্রন সংখ্যা 4 হয়ে যাচ্ছে। কার্যকরী ইলেকট্রন সংখ্যা নাইট্রোজেনে কত? 4। এই জায়গায় ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গার এই অ্যালকাইল গ্রুপ আর এই জায়গার যে অ্যালকাইল গ্রুপ দুই জোড়া ইলেকট্রন নিচে এদিকে ঠেলে দিচ্ছে, নাইট্রোজেনে একটা আছে, তাহলে আগের 2 জোড়ার এখানে 1 জোড়া, এখানে কয়টা গ্রুপ হচ্ছে? 3টা। সেম ভাবে এখানে দেখো 1 জোড়া অলরেডি আছে, এই অ্যালকাইল গ্রুপ যদি নাইট্রোজেনের দিকে ঠেলে দেয় তাহলে 1 আর 1 মিলে এখানে কার্যকরী কয়টা? 2টা। এখানে কার্যকরী কয়টা ভাইয়া? এখানে কার্যকরী দেখো একটাই। আর আমরা বলেছিলাম বেনজিনের উপর যদি অ্যামিন থাকে তাহলে এরা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। অর্থপ্যারা নির্দেশক মানে কি? সে তার নিজের যে ইলেকট্রন এটাকে রেজোনেন্সের মাধ্যমে বেনজিন বলয়ের ভিতর ঢুকাই দিতে পারে। সো ধরো এই নিজের ইলেকট্রনকে যদি বেনজিন বলয়ে ঢুকাই দেয় তাহলে এই ইলেকট্রনটা কি নাইট্রোজেনের উপর অ্যাভেলেবল থাকবে? উত্তর হচ্ছে না, অ্যাভেলেবল থাকবে না, নাইট্রোজেনের ভিতরে চলে যাবে। তাহলে এখন আমরা যদি দেখার চেষ্টা করি সবচেয়ে বেশি ইলেকট্রন অ্যাভেলেবল কোথায়? 3 ডিগ্রিতে। তার চেয়ে কম অ্যাভেলেবল কোথায়? 2 ডিগ্রিতে। তার চেয়ে কম অ্যাভেলেবল কোথায়? 1 ডিগ্রিতে। তার চেয়ে কম অ্যাভেলেবল কোথায়? আমাদের অ্যামোনিয়াতে। কারণ 3 ডিগ্রিতে 4 জোড়া ইলেকট্রন অ্যাভেলেবল। তাহলে যেহেতু ইলেকট্রন বেশি তাহলে ডোনেট করতে পারবে বেশি, ডোনেট করতে পারলে বেশি সে কি খান না? তাহলে এ সবচেয়ে বেশি খার। তারপরে এ, কারণ কি এখানে 3টা অ্যাভেলেবল, এখানে দেখো 2টা অ্যাভেলেবল, তার চেয়ে কম এ খার, এখানে একটা অ্যাভেলেবল তাহলে এ আরো কম খার। আর সবচেয়ে কম খারকে এই অ্যানিলিন। কেন? কারণ অ্যানিলিনের নাইট্রোজেনের উপর যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা তো বেনজিন বলয়ের ভিতর ঢুকে যাচ্ছে। আবার বলি, অ্যানিলিনের নাইট্রোজেনের ভিতরে যে ইলেকট্রনটা আছে সেটা তো বেনজিন বলয়ের ভিতর ঢুকে যাচ্ছে। যদি বেনজিন বলয়ের ভিতর ঢুকে যায় তাহলে তো এই জায়গায় ইলেকট্রন অ্যাভেলেবল না। ইলেকট্রন অ্যাভেলেবল যদি না হয় তাহলে এই ইলেকট্রনটা তো আমরা পাচ্ছি না, তাই না? তাহলে এইটা আমরা দান করতে পারবো না। দান করার জন্য যেটা অ্যাভেলেবল আমাদের সেটা লাগবে। ক্লিয়ার হয়েছে? দান করার জন্য যেটা অ্যাভেলেবল সেটা লাগবে। ওকে, তাহলে আমরা এখানে এই যে 3টা অংশ দেখলাম সেই হিসাবে সবচেয়ে বেশি আমাদের 3 ডিগ্রি হওয়ার কথা ক্ষারীয়, তারপরে হওয়ার কথা 2 ডিগ্রি, তারপরে হওয়ার কথা 1 ডিগ্রি, তারপরে হওয়ার কথা অ্যামোনিয়া, তারপরে হওয়ার কথা কি? অ্যানিলিন। এই হচ্ছে আমাদের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম হওয়ার কথা। বাট এইটা ভুল। এটা কি? এটা ভুল, এটা সঠিক না। এই টোটাল ক্রমটাতে ভুল আছে। কেন ভুল আছে? কারণ আমরা শুধুমাত্র একটা জিনিস বিবেচনা করছি, সেটা হচ্ছে ধনাত্মক আবেশ ধর্ম। আমরা স্টেরিক বাধা এই জিনিসটা বিবেচনা করি নাই। আমাদের এখন স্টেরিক বাধা জিনিসটা বিবেচনা করতে হবে। স্টেরিক বাধা জিনিসটা বিবেচনা করতে হবে। এখন বলবা ভাইয়া স্টেরিক বাধা জিনিসটা কি? চিন্তা করো, তুমি এই জায়গায় দাঁড়ায় আছো, তোমার আশেপাশে কেউ নাই, তুমি পৃথিবীতে একা। তো তুমি যদি এই জায়গায় দাঁড়ায় থাকো, তোমার আশেপাশে কেউ যদি না থাকে, তোমার প্রিয় মানুষ, তোমার বন্ধু বা তোমার বান্ধবী বা তোমার প্রেমিক বা প্রেমিকা বা যার সাথে তুমি বিয়ে শাদী করবা ইন ফিউচার, সে যদি তোমার কাছে আসতে চায় কথা বলার জন্য, সে ইজিলি আসতে পারবে? আসতে পারবে? এবার ধরো তুমি চিন্তা করো তুমি হচ্ছে সবচেয়ে সুদর্শন পুরুষ, তোমার আশেপাশে অনেক মানুষ দাঁড়ায় আছে, ঠিক আছে? অনেক মানুষ দাঁড়ায় আছে, মানে ধরো এরকম যে তোমার আশেপাশে মানুষে ভরা, মানে অনেক ক্রাউডিং হয়ে গেছে, গ্যাঞ্জাম। এখন যদি তোমার ওই প্রিয় মানুষ তোমার কাছে আসতে চায়, আসতে পারবে? আসতে পারবে না, তোমার কাছে পৌঁছাইতেই পারবে না, তোমার সাথে কথাই বলতে পারবে না, তাই না? কারণ তোমার আশেপাশে অনেক ক্রাউডিং। তো ধরো তোমার কাছে 1 জোড়া ইলেকট্রন আছে বা ওই 50 টাকা আছে, তুমি 50 টাকা তাকে দিতে চাচ্ছ, বাট তোমার আশেপাশে এত মানুষ যে তোমার পর্যন্ত সে পৌঁছাইতে পারতেছে না। তাহলে ঘটনা কি হবে? ঘটনা হবে এই জায়গাতে স্টেরিক বাধার কারণে তুমি যাকে দান করতে চাচ্ছ সে তোমার থেকে নিতে পারবে না। সো আমাদের এই নাইট্রোজেন, যেই নাইট্রোজেনগুলো আছে, নাইট্রোজেনের প্রত্যেকের কাছে ইলেকট্রন আছে, মানে সে দান করতে পারে। বাট বাকি সাইডে দেখো বড় গ্রুপ আছে। একটা অ্যালকাইল গ্রুপ মানে কি? একটা আর গ্রুপ। এই আর গ্রুপ কি কম বড়?
আর গ্রুপ 3 কার্বন 4 কার্বন 5 কার্বন বিশিষ্ট হতে পারে। এক একটা কার্বনে আবার 2টা 3টা করে হাইড্রোজেন থাকে, বিরাট বড় জাল তৈরি করতে পারে। ফলে এই টোটাল সাইডটা সে বাধা তৈরি করে, এই টোটাল সাইডটা সে বাধা তৈরি করে, এই টোটাল সাইডটা সে বাধা তৈরি করে। হয় যেটা, এখানে আমার 4 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন অ্যাক্টিভ থাকা সত্ত্বেও আমি বাইরে থেকে কাউকে যদি এখানে ইলেকট্রন নিতে পাঠাই, সে শুধুমাত্র উপরের সাইড থেকে ঢুকতে পারে বা প্রবেশ করতে পারে, বাকি 3 সাইড ভালো করে দেখো ব্লক হয়ে আছে, বাকি 3 সাইডই ব্লক হয়ে আছে। সো আমরা যদি এই সাইড ব্লক পাই, এই সাইড ব্লক পাই, এই সাইড ব্লক পাই, সে শুধুমাত্র ঢুকতে পারবে উপর থেকে। তাহলে শুধুমাত্র উপর থেকে ঢুকতে পারার কারণে আমরা স্টেরিক বাধার কারণে চাইলেও এই 4 জোড়া ইলেকট্রনের 4 জোড়াকে ডোনেট করতে পারবো না, মানে ক্ষার হিসেবে কাজ করাইতে পারবো না। ফলে এই জায়গাতে ক্ষার হিসেবে কম কাজ করবে। আবার বলি, ফলে এখানে কি হবে, ক্ষার হিসেবে কম কাজ করবে। তাহলে এখানে আমাদের প্রথমেই যে বাধাটা আসছে সেটা হচ্ছে স্টেরিক বাধা। এবার 2 ডিগ্রিতে যদি আমি আসি, খেয়াল করলে দেখবা একদিকে আমার অ্যালকাইল গ্রুপ আছে, আরেক দিকে অ্যালকাইল গ্রুপ আছে, বাকি উপরেও ফাঁকা নিচেও ফাঁকা, আবার ইলেকট্রন সংখ্যাও 3 জোড়া। এখানে 4 জোড়া হওয়া সত্ত্বেও আমার জায়গা কম, বাট এখানে আমাদের উপরে নিচে 2 দিক থেকে অ্যাটাক করা জায়গা আছে, বাট ইলেকট্রনও 3 জোড়া। এই জন্য দেখা যায় যে এই 3 ডিগ্রির চেয়ে 2 ডিগ্রিতে কার্যক্ষমতা বেড়ে যায়। এবার এই যে 1 ডিগ্রি যেটা আছে, এখানে 2 জোড়া ইলেকট্রন থাকা সত্ত্বেও স্টেরিক বাধা এত কম যে এইটার কার্যক্ষমতা আবার এই 3 ডিগ্রির চেয়ে বেড়ে যায়। ফলে যেটা হয়, এই 3 ডিগ্রি এই বাবাজি শুধুমাত্র স্টেরিক বাধার কারণে তার পজিশন এখান থেকে শিফট করায় এই 1-এর পরে নিয়ে চলে যায়, 1-এর পরে। ফলে যেটা হয়, 2 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয় হয়, তারপরে 1 ডিগ্রি হয়, তারপরে 3 ডিগ্রি হয়। অর্থাৎ 3 ডিগ্রিতে ইলেকট্রন সবচেয়ে বেশি থাকা সত্ত্বেও স্টেরিক বাধার কারণে এর সক্রিয়তা এই যে 1-এর পরে চলে আসে। এরপরে আসে হচ্ছে আমাদের অ্যামোনিয়া, এরপরে আসে হচ্ছে আমাদের অ্যামোনিয়া, ঠিক আছে, তারপরে আসে হচ্ছে আমাদের অ্যানিলিন। তাহলে দেখো আমাদের নর্মালি যেই ক্রমটা ছিল, ক্রম সেটাই আছে, শুধুমাত্র 3 ডিগ্রি যেটা আছে এটা জায়গা পরিবর্তন করে মাঝখানে চলে আসছে। এখন এই জিনিসটাকে মনে রাখবো কিভাবে? খুব সিম্পল, এটাকে মনে রাখা খুব সিম্পল। তুমি সংখ্যা মুখস্থ করবা যে 213, একটা সংখ্যা মুখস্থ করবা 213। আগে কি করতেছিলা, 321 মনে রাখতেছিলা, 3 2 1 321, বাট এটাকে এখন মনে রাখবা 213। সংখ্যাটা মনে রাখবা, অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম মানেই 213। এরপরে মনে রাখবা হচ্ছে অ্যামোনিয়া, এরপরে মনে রাখবা অ্যামোনিয়া, তারপরে মনে রাখবা অ্যানিলিন। সো 213 অ্যামোনিয়া অ্যানিলিন, এই হচ্ছে আমাদের টোটাল পার্ট। 213 অ্যামোনিয়া অ্যানিলিন, এই হচ্ছে আমাদের টোটাল পার্ট। সো আমরা যদি মনে রাখার চেষ্টা করি 213 অ্যামোনিয়া অ্যানিলিন, এই পার্ট পর্যন্ত দেখলে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরে যাচ্ছি। ওকে, বুঝতে পারছো কি? ক্লিয়ার হইছে? সো এই হচ্ছে আমাদের কাহিনী। গ্রেট, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। সো এই পর্যন্ত যদি বুঝতে পারি, খেয়াল করো, এই পর্যন্ত যদি বুঝতে পারি 213 অ্যামোনিয়া অ্যানিলিন, এইটা ব্যবহার করে আমরা এখন যে কোনো এমসিকিউ সলভ করতে পারবো। এবার মাথায় রাখতে হবে, এই সংখ্যাটা মুখস্থ করলাম, এই সংখ্যা কিন্তু কখনোই আমাদের এমসিকিউ এর অপশনে থাকবে না। এমসিকিউ এর অপশনে থাকবে হচ্ছে ডিটেল জিনিসপত্র। যেমন ধরো আমরা যদি একটু উদাহরণ হিসেবে দেখি, আমরা একটা উদাহরণ হিসেবে একটা প্রশ্ন সলভ করি। প্রশ্নটা যদি এরকম হয়, যদি এভাবে বলে, নিচের কোনটির ক্ষার ধর্ম বেশি? প্রশ্নটা যদি এভাবে বলে যে নিচের কোনটির ক্ষার ধর্ম বেশি, তো কোনটির ক্ষার ধর্ম বেশি, অপশন এ তে আমাদের ধরো এরকম দিয়ে দিছে NH3 অ্যামোনিয়া, অপশন বি তে এরকম দিছে CH3 CH2 NH CH3, ঠিক আছে। অপশন সি তে এরকম দিছে CH3 CH2 NH2, ঠিক আছে। অপশন সি তে, অপশন ডি তে এরকম দিছে যে, আচ্ছা অ্যানিলিনই দিয়ে দিলাম, NH2, বেনজিনের উপর NH2। এখন তুমি জানো যে ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম হচ্ছে 213, তারপরে অ্যামোনিয়া, তারপরে অ্যানিলিন। তো তারপরে অ্যামোনিয়া তারপরে অ্যানিলিন হইলে খেয়াল করো সবচেয়ে বেশি ক্ষার ধর্ম কার 2 ডিগ্রির। তো এই 4টা অপশনের ভিতরে যদি 2 ডিগ্রি অপশন থাকে তাহলে সেটাই কারেক্ট অ্যান্সার। তো আমরা যদি দেখি, এইটা হচ্ছে অ্যামোনিয়া, এই জায়গাতে এই NH2 এর পাশে একটা আর আছে, মানে এটা 1 ডিগ্রি। এটা অ্যানিলিন, এখানে NH2 এর পাশে এদিকে একটা আছে, মানে এটা আমাদের 2 ডিগ্রি। তাহলে যেহেতু আমার অপশনে 2 ডিগ্রি আছেই, উল্লেখ আছে, তার মানে এটাই হবে কারেক্ট অ্যান্সার। বাট যদি এইটা না থাকতো, এটা যদি না থাকতো, তখন আমাদের খুঁজতে হতো 1 ডিগ্রি আছে কিনা। যদি 1 ডিগ্রিও না থাকতো তখন খুঁজতে হতো 3 ডিগ্রি আছে কিনা।
যদি 3 ডিগ্রিও না থাকতো তখন খুঁজতে হতো অ্যামোনিয়া আছে কিনা। এইভাবে আমাদের অপশন খুঁজতে হবে সিরিয়ালি। যখনই আমাদের বলবে ক্ষার ধর্ম বেশি নাকি কম, তাহলে দেখো সংখ্যা যেটা আছে সংখ্যাটা আমরা মুখস্থ করব। সংখ্যাটা কি করব আমরা মুখস্থ করব, কিন্তু অপশনে কিন্তু সংখ্যা থাকবে না, অপশনে কিন্তু আমাদের ডিগ্রি ব্যাপারটা থাকবে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, এখন তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা, একদম এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছি। এই পর্যন্ত কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত কমেন্টে জানাও। যদি বুঝতে পারো তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাব। ওকে, নেক্সট পার্টে চলে যাব, বাট আমাকে দ্রুত কমেন্ট করে জানাও যে ভাইয়া বুঝতে পারছি। আর যদি রিপিট লাগে কোনো কিছু সেটাও বলো। এটা ছিল হচ্ছে আমাদের অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম। দেখো অ্যামিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই জন্য কিন্তু অ্যামিন আমি স্লোই পড়াচ্ছি, তোমরা স্লো পড়াইতে বলছো স্লোই পড়াচ্ছি। অ্যামিন খুব গুরুত্বপূর্ণ, অ্যামিন শেখাটা খুব দরকার। অ্যামিন থেকে বহুত রিয়াকশন আসে, এমসিকিউ আসে, অ্যামিন থেকে কোশ্চেন পাবা। সো যারা লাইভে আসো একটু আমাকে জানাও, হ্যাঁ। আচ্ছা, তোমরা লাইভে অনেকে কি করো, লাইভ শুরু করো বাট শেষ পর্যন্ত থাকো না, এটা আরেকটা ব্যাড হ্যাবিট। পরের বিক্রিয়াতে আসো। আমাদের এখানে পরের বিক্রিয়া হচ্ছে অ্যামাইড থেকে অ্যামিন প্রস্তুতি। আমাদের যেটা করা লাগবে, অ্যামাইড থেকে অ্যামিন প্রস্তুতি করা লাগবে। তো অ্যামাইড থেকে অ্যামিন প্রস্তুতি করতে আমরা বিভিন্ন রকম বিক্রিয়া করতে পারি। অ্যামাইড থেকে অ্যামিন প্রস্তুতি করতে আমরা বিভিন্ন রকম বিক্রিয়া করতে পারি। বাট প্রথমেই প্রশ্ন হচ্ছে ভাই অ্যামাইডটা কি জিনিস। দেখো অ্যামাইডটাকে অ্যাসিড অ্যামাইড বলে। অ্যামাইডটাকে কি বলে, অ্যামাইডটাকে আমরা অ্যাসিড অ্যামাইড বলতে পারি, অ্যাসিড অ্যামাইড। তো মেইন কাহিনী যেটা, যে আমাদের কাছে যে কার্বক্সিলিক অ্যাসিড ছিল, কার্বক্সিলিক অ্যাসিড ছিল হচ্ছে RCOH। এটা এই কার্বক্সিলিক অ্যাসিডের OH অংশটা তুলে দিয়ে যদি এখানে তুমি একটা NH2 বসাও, তখন এটাকে বলা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। এটাকে কি বলে, অ্যাসিড অ্যামাইড। তাহলে অ্যামাইডের সংকেত বা অ্যাসিড অ্যামাইডের সংকেত হচ্ছে RCONH2। এটা আগে মুখস্থ করবা, এটা কি করবা আগে মুখস্থ করবা যে অ্যাসিড অ্যামাইড কারা। অ্যাসিড অ্যামাইড হচ্ছে RCONH2। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের OH অংশ তুলে দিয়ে ওখানে যদি আমরা একটা NH2 বসাই, তখন এটাকে অ্যাসিড অ্যামাইড বলে। তো আমরা যদি দেখি অ্যাসিড অ্যামাইডের সংকেত হচ্ছে CH3CONH2, এটাকে আমরা বলতেছি অ্যাসিড অ্যামাইড। এই যে অ্যাসিড অ্যামাইড বলতেছি, এইটাকে এখন আমরা চাইলেই বিজারণ করতে পারি। কি করতে পারি, বিজারণ। চাইলে আমরা কি করতে পারি, বিজারণ। এখন দেখো বিজারণ করার জন্য আমরা বেশ কিছু বিজারক ব্যবহার করি, যেমন দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই বিজারক আমরা ব্যবহার করতে পারি। সো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই যে বিজারক যেটা আছে, এটাকে যদি ব্যবহার করি, কিংবা আমরা এইটা ব্যবহার না করে সোডিয়াম বোর হাইড্রাইড এইটাও ব্যবহার করতে পারতাম, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমার ক্লিমেনসন বিজারণের জন্য যে জিঙ্ক অ্যামালগাম প্লাস HG, জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl, ওগুলো ব্যবহার করতে পারতাম। বাট মোস্টলি ব্যবহার হয় হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। সব জায়গাতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এটাই লিখবা। তো দেখো এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এখান থেকে বিজারক জায়মান হাইড্রোজেন বের হয়ে আসে। এই জায়মান হাইড্রোজেন এখন এখানে এসে অ্যাটাক করে বিজারণ করে। যখনই জায়মান হাইড্রোজেন অ্যাটাক করে বিজারণ করবে, এর কাজ হচ্ছে সিম্পলি, এর কাজ হচ্ছে এই জায়গাতে, খেয়াল করো, এই জায়গাতে যেই কার্বনের CO পার্টটা আছে, এই CO পার্টটাতে অ্যাটাক করে এখানকার ডাবল বন্ড ভেঙে ফেলা। ভেঙে ফেলে এই অক্সিজেন পার্টটাকে আলাদা করে যতগুলা হাইড্রোজেন আছে ওইগুলা ওই ফাঁকা হাতে বসায় দেয়া। তাহলে এখানকার অক্সিজেন পার্টটাকে ভেঙে ফেলে অক্সিজেনের সাথে হাইড্রোজেন যে পানি তৈরি করে, আর এই হাইড্রোজেন বাকি সিঙ্গেল বন্ডে বসে যে RCH2NH2 তৈরি করে। বুঝতে পারছো? তো ভালো করে খেয়াল করলে দেখো তো, অ্যাসিড অ্যামাইড থেকে আমরা বিজারণ করে আসলে শেষ পর্যন্ত যেই উৎপাদটা পাইলাম এটা অ্যামিন না, এবং সুন্দর কথা বললে এটা আসলে 1 ডিগ্রি অ্যামিন। এটা কয় ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন। আমরা শুধু অ্যামিন পাই নাই, আমরা এখান থেকে 1 ডিগ্রি অ্যামিন পাইছি। সো আমরা এখানে 1 ডিগ্রি অ্যামিন পেয়ে গেলাম। তাহলে আমরা কি করছি, আমরা প্রথমে অ্যাসিড অ্যামাইড জিনিসটা বুঝছি, তারপরে অ্যাসিড অ্যামাইডকে বিজারণ করা শিখছি। বিজারণ হিসাবে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiLH4 এটা লেখা শিখছি। এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। মেইন বই পড়তে পারো বা আমার সাথে সাথে লিখতে পারো, লিখে লিখে প্র্যাকটিস করে শিখতে হবে যে কে বিজারণ করে কে করে না।
পরবর্তীতে এই হাইড্রোজেনটা এখানে এসে নাইট্রোজেনের এই অংশে ঢুকে যে কার্বন কার্বন অক্সিজেন যে ডাবল বন্ড ছিল এটাকে ভেঙে ফেলে দেন আমাদের অ্যামিন প্রস্তুত করছে, বুঝতে পারছো? দেন আমাদের অ্যামিন প্রস্তুত করছে। সো এখান থেকে আমরা এভাবে কি পাইলাম, অ্যামাইড হতে অ্যামিন পেয়ে গেলাম। কি পাইলাম? অ্যামাইড হতে অ্যামিন পেয়ে গেলাম। ওকে, এরপরে আসে হচ্ছে আমাদের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। কি হয়? হফম্যান ক্ষুদ্রাংশকরণ। সো এখানে কথাটা বুঝবা, বিজ্ঞানী হফম্যান এই বিক্রিয়াটা করাইছে। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা বিজ্ঞানী হফম্যান করাইছে, তার নাম অনুসারে, বিজ্ঞানীর নাম অনুসারে নাম আসছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ। যেহেতু ক্ষুদ্রাংশকরণ নাম আছে তার মানে এখানে ডেফিনেটলি কিছু একটা বাদ পড়বে। তো এখানেও হফম্যান ক্ষুদ্রাংশকরণেও আমরা মাথায় রাখবো আমরা অ্যাসিড অ্যামাইডই ব্যবহার করি। কি ব্যবহার করি? অ্যাসিড অ্যামাইড ব্যবহার করি। আমরা অ্যাসিড অ্যামাইড ব্যবহার করি। তো অ্যাসিড অ্যামাইড যদি ব্যবহার করি, অ্যাসিড অ্যামাইডের সংকেত কি? CH3CONH2, এটাকে আমরা অ্যাসিড অ্যামাইড বলতে পারি। তো অ্যাসিড অ্যামাইডের সাথে আমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণে ব্রোমিন ব্যবহার করি, ব্রোমিন ব্যবহার করি প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি। কি ব্যবহার করি? সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ব্রোমিন ব্যবহার করলাম, এরপরে যদি আমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণ এখানে হিট দিই, তাপ দিই, খেয়াল করো, ব্রোমিনের সাথে ব্রোমিন, এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে ব্রোমিন, ব্রোমিন। তো ব্রোমিনের সাথে যদি আমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণ করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, আমি তোমাকে আগেই বলছি জৈব যৌগে সোডিয়ামের চরিত্র খারাপ। কোথাও যদি সোডিয়াম থাকে তাহলে এই কিছু না কিছু উল্টাপাল্টা করবেই। আর সোডিয়ামের আবার মাথায় কাজ করে না যদি হ্যালোজেন দেখে, সোডিয়ামের আবার মাথায় কাজই করে না যদি হ্যালোজেন দেখে। তাহলে এখানে আমার ব্রোমিন আছে, ব্রোমিন হচ্ছে আমার হ্যালোজেন। এই হ্যালোজেনের সাথে সোডিয়াম যখনই বিক্রিয়া করে, সোডিয়াম হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড তৈরি করে, ঠিক আছে? এবার আমি বলছি সোডিয়ামের চরিত্র খারাপ, সে একজনের সাথে বিক্রিয়া করলো, মানে বিয়ে শাদী করলো, করে তার হয় নাই, যেহেতু চরিত্র খারাপ সে কি করবে? এর সাথে বিক্রিয়া করে তার ফিক্স হয়ে লাইফে ক্যারিয়ারে সেটেল হয়ে যাওয়ার কথা ছিল, বাট সে সেটেল না হয়ে বলবে আরে এখানে তো আরেকটা পরিবার আছে, এই পরিবারের মাঝখানে দেখি একজন আছে সুন্দর, এর সাথে কিছু একটা করা যায় কিনা দেখি। সো এ বিবাহ বহির্ভূত আরেকটা সম্পর্কে জড়াবে, কার সাথে? এই সিওর সাথে। ফলে যেটা যাবে, এই সোডিয়াম এই তোমার হচ্ছে সিও মূলকের সাথে বিক্রিয়া করে এখানে নতুন আরেকটা অংশ তৈরি করবে, সোডিয়াম কার্বনেট। কি তৈরি করবে? সোডিয়াম কার্বনেট। তাহলে এই সোডিয়াম প্রথমে সোডিয়াম ব্রোমাইড তৈরি করলো, তারপরে এই সোডিয়াম এই অংশের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করলো। এখন ঝামেলা যেটা হয়েছে, এই সোডিয়াম এই সিও মূলকটাকে বাইর করে নিয়ে চলে গেছে, সিও মূলকটাকে কি করছে? বাইর করে নিয়ে চলে গেছে। এখন এই পরিবারটা একটা সুখে শান্তিতে বসবাস করা পরিবার ছিল, যেই পরিবারের নাম ছিল অ্যাসিড অ্যামাইড। সেখান থেকে এই সিও মূলকটা যদি বাইর হয়ে যায়, এরা তো এখন নিরুপায়। কারণ নিরুপায় কেন? কারণ এই সোডিয়ামের চরিত্র খারাপ, তারপরে এ আবার বিলং করে স্বৈরা শাসকের আমলের আওয়ামী লীগের পরিবার থেকে। তো ধরে নাও আওয়ামী লীগের পরিবার বলতে কি বুঝাচ্ছি, আমাদের ঢাকা শহরে যেমন হচ্ছে গাবতলী যে অংশটা আছে, গাবতলীতে হচ্ছে ডিপজল খুব পাওয়ারফুল একজন মানুষ, ওইদিকে ডিপজল সিন্ডিকেট চলে। তো ধরো এটা হচ্ছে ডিপজলের ফ্যামিলি, সেই ডিপজলের ছেলে সোডিয়াম, তো এর চরিত্র খারাপ। পরে যেহেতু এ আগে একটা বিয়ে শাদী করছে, পরে আবার আরেকটা মেয়ের সাথে কাহিনী করছে, এখান থেকে বের করে নিয়ে চলে গেছে। আমি মানে এমনি মজা করে বলতেছি, ক্লাসে আমি এগুলো বলি না, জাস্ট আজকে এমনি বলতেছি। সো যেহেতু এখান থেকে বের করে নিয়ে চলে গেছে, এখন বলো তো এইটা যদি ওই গাবতলীতে বসবাস করে একটা নর্মাল সুন্দর ফ্যামিলি হয়, তাদের কি এই পাওয়ার আছে যে ডিপজলের ফ্যামিলি ছেলের সাথে লড়বে? লড়তে পারবে না। তখনও কি করবে? বলবে যে গেছে গেছে, ওরে ভুলে যাও, আমরা নিজেরা একত্রিত হয়ে যে সংসার করি। তাহলে কি করবে? এই অংশটাকে ছেড়ে দিয়ে এই দুইটাকে একত্রিত করে বসবাস করা শুরু করবে। ফলে এখানে CH3NH2 এই অংশ তৈরি হবে। দেখো আমি কিন্তু ক্লাসে খুব মজা করে পড়াইতে পারি, আমি যখন অফলাইনে পড়াইতাম তখন এরকম উল্টাপাল্টা গল্প বইলে হ্যাঁ প্রত্যেকটা জিনিসকে এভাবে মজা করে পড়াইতাম। বাট অনলাইনে এগুলো রেকর্ড থাকে, তো এগুলা যদি রেকর্ড থাকে এবং এগুলা যদি ভাইরাল হয়, এগুলো খুব খারাপ। এই জন্য অফলাইনে পড়ানোর সাথে সাথে এই টাইপের চিন্তা ভাবনা বা পড়ানোকে এইভাবে সিম্পলিফাই করা, এগুলো বন্ধ করে দিছি। আমি ট্রাই করি খুব কম্প্যাক্ট ওতে পড়াইতে, বাট এইসব গল্প টল্প হাবি জাবিগুলো বাদ দিতে। বাট প্রত্যেকটা জায়গাতেই এরকম কিছু না কিছু গিমিক নিয়ে আনা যায়। অর্গানিক কেমিস্ট্রি পড়াইতে যে সবচেয়ে বেশি আসে, এবং আমি উদ্ভাসে যখন ক্লাস নিতাম তখন আমার উদ্ভাসের ক্লাসে ফানি কথাবার্তা বলার জন্য এবং হচ্ছে যে সেন্স অফ হিউমার, জোকস ক্র্যাক করা, পড়ার ভিতরে জোকস ঢুকায় দেয়া, এগুলোর জন্য খুব বিখ্যাত ছিলাম। তখন প্রচুর ক্লাস করে মজা পাইতো, ক্লাসে পড়াইতাম অনেক বেশি, আবার ওর ভিতরে ছোট ছোট সব জিনিসপত্র ঢুকে যাইতো। আমি জানি না তোমাদের ব্যাপারটা কেমন লাগলো, বাট ফরগেট ইট, এটা আবার তোমরা ভাইরাল টাইরাল করো না, আর কোনো
ক্লিপ টিলিপ নিয়ে যেন ছেড়ে টেড়ে দিও না। তাহলে বুঝাইতে পারলাম কি হইলো, সোডিয়াম ব্রোমিনের সাথে যে সোডিয়াম ব্রোমাইড তৈরি করলো, সোডিয়াম ব্রোমিনের সাথে যে সোডিয়াম ব্রোমাইড তৈরি করলো, এই সোডিয়াম সিও মূলকটাকে বাদ দিয়ে দিয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করলো, CH3 একত্রিত হয়ে গেল। এই যে CH3 একত্রিত হয়ে গেল, এখান থেকে কিন্তু আমরা 1 ডিগ্রি অ্যামিন পাইলাম। কি পাইলাম? 1 ডিগ্রি অ্যামিন পাইলাম। তো ভালো করে খেয়াল করো, আমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বলতে বুঝাচ্ছি এখান থেকে একটা কার্বনকে আমরা বাদ করে দিছি। দেখো, একটা কার্বনকে বাদ করে দিয়ে আমরা প্রাইমারি উৎপাদ তৈরি করছি। যেহেতু একটা কার্বন বাদ গেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্ষুদ্রাংশকরণ। ঠিক আছে, একটা কার্বন বাদ যাওয়ার কারণে এটার নাম হচ্ছে ক্ষুদ্রাংশকরণ, প্রথম কথা। 2 নাম্বার কথা হচ্ছে, এই জায়গাতে যখন ক্ষুদ্রাংশকরণ হচ্ছে তখন দেখো তো অ্যাসিড অ্যামাইড থেকে সব সময় 1 ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে না? অ্যাসিড অ্যামাইড থেকে সব সময় 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, যেটাকে আমরা প্রাইমারি অ্যামিন বলতে পারবো। তাহলে আমরা এটাও বলতে পারি হফম্যান ক্ষুদ্রাংশকরণ থেকে সব সময় প্রাইমারি অ্যামিন তৈরি হয়। হফম্যান ক্ষুদ্রাংশকরণ থেকে কি তৈরি হয়? সব সময় প্রাইমারি অ্যামিন তৈরি হয়। তাহলে আমরা এখানে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দেখলাম এবং দেখলাম এখান থেকে কিভাবে প্রাইমারি অ্যামিন তৈরি হয়। তো এটা হচ্ছে আমাদের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার ডিটেলস ছিল। ওকে, এবার পরবর্তীতে আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া শিখতে হবে, এটাকে বলা হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া। কি বলে? ডায়াজোকরণ বিক্রিয়া। তো ডায়াজোকরণ বিক্রিয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমরা যখনই অ্যামিন পড়বো, অ্যামিনের বেনজিন যে পার্ট, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যানিলিন, বেনজিনের উপর যদি কখনো আমাদের NH2 থাকে, এটাকে বলে কি? এটাকে বলা হচ্ছে অ্যানিলিন। তো বেনজিনের উপর NH2 অ্যানিলিন, এই যে অ্যানিলিন পার্টটা থাকে, এই পার্টের সাথে যদি আমরা নাইট্রাস অ্যাসিড যোগ করি, HNO2 নাইট্রাস অ্যাসিড, এটা মাথায় রাখবা, HNO2 নাইট্রাস অ্যাসিড, এই নাইট্রাস অ্যাসিড যোগ করে যদি আমরা শীতল অবস্থায় বিক্রিয়া করাই, শীতল অবস্থা বলতে কি বুঝাচ্ছি? টেম্পারেচার হবে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। তো খেয়াল করো, অ্যানিলিনের সাথে আমরা নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করাবো শীতল অবস্থায়। আবার বলি, অ্যানিলিনের সাথে আমরা নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করাবো শীতল অবস্থায়, এবং এখানে আমাদের আরেকটা বিক্রিয়ক থাকবে। সেই বিক্রিয়কটা হচ্ছে এই নাইট্রাস অ্যাসিডের সাথে আরেকটা বিক্রিয়ক থাকবে, এখানে ঢুকাইতে হবে, ধরো আরেকটা বিক্রিয়ক থাকবে, সেটা হচ্ছে HCl। তো খেয়াল করো, নাইট্রাস অ্যাসিড HCl শীতল অবস্থায় 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি আমরা বিক্রিয়া করাই, তখন যেটা হয়, এই অ্যানিলিনের উপরে যেই পার্টটা আছে, এই পার্টটা বিক্রিয়া করে বেনজিনের উপরে কয়েকটা ধাপে, এটার আবার ধাপে ধাপে বিক্রিয়া আছে, বাট ওটা আমাদের লাগবে না, কয়েকটা ধাপে N2Cl গঠন করে, মানে 2টা নাইট্রোজেন একটা ক্লোরিন গঠন করে। সো যদি আমাদের N2Cl গঠন করে, তখন এই যে উৎপাদটা তৈরি হলো, এইটার নাম তৈরি হয় হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটার নাম কি তৈরি হয়? ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে দেখো, আমরা এখানে অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড এই যৌগটা পেয়ে গেলাম। এই যে বিক্রিয়াটা, এইটুকুই জাস্ট মাথায় রাখবা, বিশেষ করে মাথায় রাখবা, এই যৌগটার নাম হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা এমসিকিউতে আসবে, বলবে নিচের কোনটি ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা। এবং ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় তাপমাত্রা কত থাকে? এটা থাকে। ডায়াজোনিয়াম ক্লোরাইড কি থেকে তৈরি করা হয়? অ্যানিলিন থেকে তৈরি করা হয়। এই কয়েকটা 3টা পয়েন্ট যেগুলো বলছি, এগুলো সব এমসিকিউতে আসে, এইটুকুই আমাদের মাথায় রাখতে হবে, এগুলো আমাদের এমসিকিউতে আসে। ওকে, মাথায় থাকবে না? থাকবে আশা করি। এবার খেয়াল করো, আমাদের আগের যেই পেজটা ছিল, এই পেজে আমরা এই যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ দেখছি না, এটা আমরা কি দেখছি? দেখি অ্যাসিড অ্যামাইড থেকে দেখছি। অ্যাসিড অ্যামাইড ছাড়াও আমরা আরেকটা পার্ট থেকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ করতে পারবো। কি? আমাদের বেনজিনের উপর যদি কখনো CONH2 থাকে, এটাকে বলে বেনজামাইড। এই বেনজামাইডের সাথে আমরা সেম ভাবে আমরা যদি ব্রোমিন সংযোজন করি, সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করাই, এখানে যদি হিট দিই, তাহলে এই সোডিয়াম এই ব্রোমিনকে নিয়ে যে সেম ভাবে সোডিয়াম ব্রোমাইড তৈরি করে। এই সোডিয়াম এই CO মূলকটাকে বিক্রিয়া করায় তোমার সোডিয়াম কার্বনেট পার্ট তৈরি করে। কার্বনেট পার্ট তৈরি করলে এই NH2 সরাসরি বেনজিনের উপর বসে যায়, বেনজিনের উপর বসে যে বেনজিনের উপর NH2 তৈরি হয়। তাহলে খেয়াল করো, এই সেম হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দিয়ে আমরা বেনজামাইড থেকে অ্যানিলিন প্রস্তুত করতে পারলাম। অ্যানিলিন, ঠিক আছে? অ্যানিলিন কি? অ্যানিলিন হচ্ছে আমাদের আরেকটা উৎপাদ, যেটা হচ্ছে আমাদের কি বলে, এটার নাম ভুলে গেছি, মাথায় আসতেছে না। ওকে, সো যাই হোক, এটা বুঝতে পারছো কিনা বলো? দেখো, সেম বিক্রিয়া, সেম নিয়মে হয়েছে। এইটা হচ্ছে অ্যালিফেটিকে ছিল,
এটা অ্যারোমেটিকে হইছে, অ্যারোমেটিকের বিক্রিয়া এটা, জাস্ট এইটুকুই পার্থক্য, একটা অ্যালিফেটিকে ছিল আর একটা অ্যারোমেটিকে গেছে, অ্যালিফেটিক আর অ্যারোমেটিক এই দুইটাই হচ্ছে আমাদের পার্থক্য, এছাড়া এমন কোনো পার্থক্য এখানে কিন্তু নাই। সো আশা করি এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। ডায়াজোকরণ বিক্রিয়ার পরে আমাদের খুব গুরুত্বপূর্ণ আরেকটা পার্ট আসে সেটা হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া। কি আসে? কার্বিলামিন বিক্রিয়া। এটা মহা গুরুত্বপূর্ণ আরেকটা বিক্রিয়া, এখানে তুমি 7 স্টার দিয়ে নাও বা 3 স্টার দিয়ে নাও, এটা মহা গুরুত্বপূর্ণ আরেকটা বিক্রিয়া। কার্বিলামিন বিক্রিয়াতে যেটা ঘটে, আমরা আবারও এখানে অ্যানিলিন নিই, কি করি আমরা? অ্যানিলিন নিই। সো এখানে আমরা প্রথমে অ্যানিলিন নিলাম, কি করলাম? অ্যানিলিন নিলাম। বেনজিনের উপর NH2 থাকলে সেটাকে বলা হচ্ছে আমাদের অ্যানিলিন। তো আমরা কার্বিলামিন বিক্রিয়া করার জন্য কি করলাম? প্রথমে অ্যানিলিন নিলাম, মাথায় থাকবে কি করছি? অ্যানিলিন নিছি। ওকে, এই অ্যানিলিন বা এই অ্যানিলিন না নিয়ে আমরা প্রাইমারি অ্যামিন নিয়েও বিক্রিয়া করতে পারি, কোনো সমস্যা নেই, বাট আমরা অ্যানিলিন নিলাম। অ্যানিলিনের সাথে আমরা এখন যদি ক্লোরোফর্ম নিই, ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CH-Cl3, এটা মাথায় রাখবো। এইটা কি? এটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম মানে কি বলতো? ক্লোরোফর্ম মানে ওই যে চেতনা নাশক করে যেটা, সেটা ক্লোরোফর্ম। এইটা মানে হচ্ছে ওই যে চেতনা নাশ করে যেটা, ওইটা। সো আমরা অ্যানিলিন নিলাম, অ্যানিলিনের সাথে ক্লোরোফর্ম নিলাম, ক্লোরোফর্ম মানে যেটা চেতনা নাশ করে। এর সাথে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড নিই অ্যালকোহলিক মিডিয়ামে, নিলে আমাদের একটা বিক্রিয়া ঘটবে। অ্যালকোহলিক মিডিয়ামে নিতে হবে, এখানে আমাদের তাপ দিতে হবে, ঠিক আছে? তাপ দিতে হবে। তাহলে আমরা অ্যানিলিন, ক্লোরোফর্ম, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিব। এখান থেকে এখন বিক্রিয়া করে যেটা ঘটবে, এই পটাশিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে, এখান থেকে পানি অপসারণ হবে, আর এই হাইড্রোজেনগুলো চলে যে এখান থেকে কার্বন এসে এই নাইট্রোজেনের সাথে বসে যাবে। নাইট্রোজেনের সাথে বসে যে এই বেনজিনের উপরে, খেয়াল করো, এই নাইট্রোজেনের সাথে কার্বন N ডাবল বন্ড C আকারে বসবে। N ডাবল বন্ড C আকারে বসলে এইটাকে বলে হচ্ছে নাইট্রোসো যৌগ। এটাকে কি বলে? নাইট্রোসো যৌগ। যেমন ধরো এটা হচ্ছে নাইট্রোসো অ্যামিন বলে বা নাইট্রোসো অ্যানিলিন বলে। তো এই জায়গাতে আমাদের বিক্রিয়াটার মহত্বটা কি জিনিস খেয়াল করো। আমরা যখন ক্লোরোফর্ম নিছিলাম, ক্লোরোফর্ম ছিল চেতনানাশক। এইটা যদি আমরা কোনোভাবে শুকি, ক্লোরোফর্ম শুকি, তাহলে আমাদের চেতনা নাশ হয়ে যাবে। মানে আমরা যদি ক্লোরোফর্ম স্মেল করি, তাহলে আমাদের চেতনা নাশ হয়ে যাবে। ক্লোরোফর্মের সাথে যখন আমরা অ্যানিলিন নিব, ক্লোরোফর্মের সাথে যখন আমরা অ্যানিলিন নিব, এই অ্যানিলিনের সাথে যখন বিক্রিয়া করাবো, বিক্রিয়া করে KCl পানি এবং নাইট্রোসো যৌগ তৈরি হবে। এই নাইট্রোসো যৌগ আবার একটা উৎকট বা তীব্র গন্ধ দিবে, উৎকট গন্ধ বা তীব্র গন্ধ দিবে। তো এই যে উৎকট বা তীব্র গন্ধ যেটা তৈরি হচ্ছে, খেয়াল করো, উৎকট বা তীব্র গন্ধ যেটা তৈরি হচ্ছে, এই উৎকট বা তীব্র গন্ধ আমাদের নাকে গেলে এটা স্মেল করার সাথে সাথে আমরা কি চিন্তা করব? আমরা চিন্তা করব যে এই জায়গাতে কার্বিলামিন বিক্রিয়া সম্পন্ন হয়েছে। মানে কার্বিলামিন বিক্রিয়া, এই যে অ্যানিলিন যেটা ছিল, এটা ছিল বলেই উৎকট গন্ধটা দিচ্ছে। এই বিক্রিয়াটার মহত্বটা বোঝার চেষ্টা করো। যখন আমরা ক্লোরোফর্ম নিয়ে বিক্রিয়া করছি, যদি এটা আমরা কোনোভাবে শুকে ফেলি, তাহলে আমরা অজ্ঞান হয়ে যাব পরীক্ষাগারে। তাহলে এটা প্রথমে আমাদের মাস্ক পরে থাকতে হবে যাতে আমরা না শুকি। তারপরে বিক্রিয়া শেষে আবার মাস্ক খুলে দেখতে হবে যে উৎকট গন্ধ বের হচ্ছে কিনা। তো চিন্তা করো, বিক্রিয়াটা কোনো কারণে হয় নাই, উৎকট গন্ধ তৈরি হয় নাই, ঠিক আছে? তুমি উৎকট গন্ধ শোকার জন্য শুকতে গেছো এইটা, কিন্তু শুকে ফেলছো এইটা, তাহলে কি হবে? তুমি পরীক্ষাগারে অজ্ঞান হয়ে যাবা। সো খুবই রিস্কি একটা বিক্রিয়া, তাই না? ওকে, তাহলে এই যে অ্যানিলিন যে ঘটনাটা ঘটাইলো, এই সেম জিনিসটা আমরা কার্বিলামিন বিক্রিয়া প্রাইমারি অ্যামিনের জন্য করতে পারি। সেম জিনিসটা, এই বিক্রিয়াটা আমরা প্রাইমারি অ্যামিনের জন্য করতে পারি। প্রাইমারি অ্যামিনের জন্য কিভাবে করতে পারি? আমরা প্রথমে একটা প্রাইমারি অ্যামিন নিব। খেয়াল করো, আমরা এখানে একটা প্রাইমারি অ্যামিন নিব। প্রাইমারি অ্যামিন মানে কি? RNH2, এটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন। এই প্রাইমারি অ্যামিনের সাথে আবার আমরা ক্লোরোফর্ম নিলাম, CH-Cl3, ক্লোরোফর্ম নিলাম, নিয়ে এর সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম অ্যালকোহলিক মিডিয়ামে, দিয়ে এখানে আমরা কি করলাম? হিট দিলাম। এইবার যখন আমি বিক্রিয়াটা করাবো, এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের পটাশিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। এই পটাশিয়াম আর এখান থেকে OH, এখান থেকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে। এবার খেয়াল করো, এখানে যে কার্বন পার্টটা আছে ভাই, এই জায়গায় যে কার্বন পার্টটা আছে, এই কার্বন পার্টটা প্রাইমারি অ্যামিনের নাইট্রোজেনের সাথে এসে আমার RN ডাবল বন্ড C তৈরি করবে, যেইটার নাম হচ্ছে নাইট্রোসো অ্যামিন। যেটার নাম কি? নাইট্রোসো অ্যামিন। এবং এই যে নাইট্রোসো অ্যামিন পার্টটা তৈরি হলো, এটা কি? উৎকট বা উদ্ভট গন্ধযুক্ত, উৎকট গন্ধযুক্ত
যুক্ত। এই উৎকট গন্ধযুক্ত যৌগটা এটা দেখে আমরা চিহ্নিত করতে পারবো যেটা প্রাইমারি অ্যামিন ছিল। এটা দেখে আমরা চিহ্নিত করতে পারবো যেটা প্রাইমারি অ্যামিন ছিল। তার মানে কার্বিল অ্যামিন বিক্রিয়া কারা দেয়? কার্বিল অ্যামিন বিক্রিয়া সবসময় মাথায় রাখবো, কার্বিল অ্যামিন বিক্রিয়া এমসিকিউতে আসে, কার্বিল অ্যামিন বিক্রিয়া এটা 1 ডিগ্রি অ্যামিন দিবে, ঠিক আছে, 1 ডিগ্রি অ্যামিন দিবে এবং অ্যানিলিন দিবে, এই দুইটা যৌগ এরা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়। সো যদি তোমাকে প্রশ্ন করে নিচের কোনটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়, নিচের কোনটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়, তাহলে কার্বিল অ্যামিন বিক্রিয়া কারা দিবে সেটা খুঁজতে গেলে আমরা 1 ডিগ্রি অ্যামিন এবং 1 ডিগ্রি অ্যামিনের সাথে অ্যানিলিন এই দুইটা নিব, এই দুইটা হচ্ছে আমাদের কার্বিল অ্যামিন বিক্রিয়া দিবে। ওকে, সো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছে, পুরো ব্যাপারটা বুঝতে পারছি। দ্যাটস ইট। এই ছিল হচ্ছে আমাদের অ্যামিন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা। অ্যামিন থেকে প্রথম গুরুত্বপূর্ণ পার্ট আমরা হচ্ছে ডায়াজোকরণ পড়লাম, কার্বিল অ্যামিন বিক্রিয়া পড়লাম, তারপরে এর আগে পার্ট পড়ছি হফম্যান ক্ষুদ্রাংশকরণ, তারপরে পড়ছি অ্যামাইড হতে অ্যামিন, ঠিক আছে। এর আগে আমরা দেখছি হচ্ছে এই অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম, এই পার্টগুলো হচ্ছে আমাদের অ্যামিন। সো আমরা অ্যামিন থেকে যা যা লাগবে পুরা জিনিসটা দেখে ফেলছি, অ্যামিন থেকে যা যা লাগবে পুরা জিনিসটা দেখে ফেলছি। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের অ্যামিনের অংশ। এরপরে আসে হচ্ছে আমাদের অ্যালডিহাইড কিটোন পার্ট। আমি অ্যালডিহাইড কিটোন পার্টটা নেক্সট ক্লাসে পড়াই, আজকে পড়াইতে ইচ্ছা করতেছে না তোমাদের, বুঝতে পারছো, আমারও ক্ষুধা লাগছে অনেক, মাথা টাথা ঘুরতেছে। অ্যালডিহাইড কিটোন পার্টটা নেক্সট ক্লাসে পড়াই, নেক্সট ক্লাসে এক ক্লাসে অ্যালডিহাইড কিটোন পার্টটা শেষ করে দিই। আজকে এই ক্লাসটা একটু শর্ট রাখি, শুধুমাত্র অ্যামিন পড়াই আমরা শেষ করি। অ্যামিনের যে পার্টটা তোমাকে দেখালাম, এই অ্যামিনের পার্টটা A to Z তুমি বাসায় বসে বসে বারবার প্র্যাকটিস করে কভার করবা। বিশেষ করে অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম, কার্বিল অ্যামিন বিক্রিয়া, তারপরে হচ্ছে তোমার কি বলে কার্বিল অ্যামিন বিক্রিয়ার পরে হচ্ছে তোমার ওই যে যেগুলো আর যেগুলো দেখাইছি প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, এইগুলার বাইরে অ্যামিনে কিন্তু আরো বেশ কিছু বিক্রিয়া আছে, বাট ওগুলা কম গুরুত্বপূর্ণ। তো ওইগুলা তুমি যখন সেকেন্ড বা থার্ড বা ফোর্থ টাইম রিভিশন দিবা, তখন যে পড়বা তখন তুমি একা একাই পারবা, একা একাই বুঝতে পারবা, আমার পড়াই দেওয়া লাগবে না, একা একাই বুঝতে পারবা। আর দুই একটা বিক্রিয়া যেগুলো এক্সট্রা আছে ওগুলা তুমি একা একাই বুঝতে পারবা, বাট সেকেন্ড বা থার্ড বা ফোর্থ টাইম রিভিশনের সময় ওগুলো তেমন একটা আসেও না। বাট এগুলাকে তোমার প্রথমে ফোকাস করতে হবে, এগুলো তোমার প্রাইমারি নোট, এগুলো কনক্রিট নোট, যা লাগবে তাই। হ্যাঁ, সো এগুলো আগে ভালো করে পড়ে ফেলো, ঠিক আছে। সো যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো, যারা যারা লাইনে আসো, প্রশ্ন না থাকলে আমরা লাইভটা এখানেই শেষ করব। যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে বলতে পারো, প্রশ্ন না থাকলে লাইভ আমরা এখানেই শেষ করব।